চাকরি বড় নাকি বিয়ে বড়, এরকম সমস্যায় মানুষকে পড়তে হয় মাঝে মধ্যে। গল্পের নায়ক সাদাতকেও ঠিক একই রকম একটা সমস্যায় পড়তে হয়, যেখানে তার মায়ের পছন্দ করা মেয়েটিকে সে সঠিক সময় এঙ্গেজমেন্ট রিং পরাতে পারল না, কারণ তাকে যেতে হয় তার বসের নির্দেশে একটি ট্রিপে হৃদয়নগর। আমি দীপ আজকে শোনাবো সেই দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। তো বন্ধুরা, শুরু করা যাক। গল্পের শুরুতে সাদাতকে এখানে একটা রিং পছন্দ করতে দেখা যায়। অনেক রিং দেখার পরে একটি রিং সে পছন্দ করে। মা এবং বোনের সাথে সে কথা বলে এবং জানায় যে রিংটি কেনা হয়ে গেছে, এবং সে যে বাড়ি ফিরছে সেটা মাকে জানায়। মা তাকে বলে তার জন্য ইলিশ রান্না করবে, তাড়াতাড়ি আসতে। এদিকে বাসে বসে বসে সাদাত রিংটাকে উল্টে পাল্টে দেখতে থাকে। তখনই তার বস তাকে ফোন করে, তাকে হোটেলে ফিরে আসতে বলে। সাদাত বলে, বস, আমি তো ছুটির আবেদন করে এসেছি এবং পরের দিন তার এঙ্গেজমেন্ট, সে কীভাবে আসবে? বস কোনো কথা না শুনে বলে, এটা তার চেয়ারম্যান সাহেবের নির্দেশ। সাদাত প্রথমে কিছুটা বিস্মিত হয়, কিছুক্ষণ ভেবে পায় না সে কী করবে। তারপর সে বাস থেকে নেমে পড়ে, হোটেলে ফিরে আসে। সাদাত তার বসকে খুঁজে বার করে বসকে বলে কালকে তার এঙ্গেজমেন্ট, সব কিছু সে ছেড়ে এখানে এসেছে, এখন না যেতে পারলে সব অ্যারেঞ্জমেন্ট নষ্ট হয়ে যাবে। বস তাকে বলে এটা তার চেয়ারম্যান সাহেবের নির্দেশ। তার বন্ধুর মেয়ে অস্ট্রেলিয়া থেকে এখানে আসছে এবং তার মেয়ে তার নিজের দেশ ঘুরতে চায় এবং সেটা গাড়ি চেপে। এর জন্য চেয়ারম্যান সাহেব তার সব থেকে প্রিয় শখের গাড়িটি পর্যন্ত দিয়ে দিয়েছেন এই ট্রিপের জন্য, এবং সাদাতকে বলে যে এঙ্গেজমেন্ট ডেট পিছিয়ে দিতে। এক প্রকার অনিচ্ছাকৃতভাবেই সাদাত তার মাকে ফোন করে এবং সবটা বলে এবং ডেট তাকে পিছিয়ে দিতে বলে। সাদাত এরপরে হোটেলে নির্ধারিত ড্রেস পরে করিডোরে আসে ম্যানেজারের সাথে। এখানে করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল এই নাটকের প্রধান নায়িকার চরিত্রে গল্প একটি মিষ্টি মেয়ে। এইমাত্র অস্ট্রেলিয়া থেকে সে এসেছে, সে তার বাবা মার দেশ ঘুরতে চায়। হোটেলের ম্যানেজার সাদাতকে গল্পের সাথে পরিচয় করিয়ে দেয় এবং গল্পকে বলে সাদাতই তাকে এই ট্রিপে নিয়ে যাবে গাড়ি চালিয়ে, এবং সাদাত এরপরে হৃদয়নগর গল্পকে পৌঁছে দিয়ে সে ফিরে আসবে। পরিচয় পর্ব শেষ হলে গল্প সাদাতকে বলে সে ট্যুরমেট চায়, বডিগার্ড নয়, তাই এই ধরনের ফর্মাল ড্রেস পরে সে যেতে দেবে না। প্রথমে সাদাত একটু বিব্রত হলেও পরে সে রাজি হয়ে যায়। গল্পকে সাদাত বলে, ম্যাডাম, আপনাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এটা একটা লম্বা এবং কষ্টকর জার্নি, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এতে গল্প সম্মতি জানায়। এখান থেকে শুরু হয় এই ট্রিপটির সূত্রপাত। সাদাত কিন্তু এই ট্রিপে আসতে চায়নি, এক প্রকার জোর করে তাকে আসতে হয়। তাই সাদাত একটু বিরক্ত ছিল। কথায় কথায় গল্প সেটা বুঝতে পারে। সাদাত এরপর গাড়িটি থামিয়ে গল্পকে তার এঙ্গেজমেন্টের কথাটা জানায়, এবং গল্পের এই রোড ট্রিপের জন্যই সেটা ছেড়ে আসতে হয়েছে, তাই সে বিরক্ত। এরপর সাদাত তার এঙ্গেজমেন্ট রিংটা গল্পকে দেখায়। গল্প বলে এটা খুব সুন্দর হয়েছে। সাদাত তাকে বলে এই সুন্দর রিংটা আজকে একটা সুন্দর জায়গায় সুন্দর মুহূর্তে সে কিন্তু ব্যবহার করতে পারলো না, সেই জন্য সে বিরক্ত। গল্প সবটা বুঝতে পারে এবং সাদাতকে সে ফিরে যেতে বলে, কিন্তু অলরেডি সাদাত তার মাকে এঙ্গেজমেন্ট ডেটটা পিছিয়ে দিতে বলেছে, তাই ফিরে গিয়ে যে কোনো লাভ হবে না সেটা সাদাত গল্পকে জানে। গল্প এরপরে সাদাতকে বলে সে এই ট্রিপটি করতে চায়, কিন্তু একটা শর্তে, সাদাত যদি হাসি মুখে এই রোড ট্রিপটা করে তবেই। সাদাত তাদের সম্মতি জানায়। আবার এই জার্নিটা শুরু হয়। এরপরে গল্প সাদাতকে তার পরিবারের কথা বলতে থাকে, এবং গল্প যে খুব অ্যাডভেঞ্চার পছন্দ করে সেটা সে জানায়। অ্যাডভেঞ্চার কথাটা বলা মাত্র তাদের গাড়িটি খারাপ হয়ে যায়। সাদাত গাড়িটাকে রাস্তার একটা পাশে দাঁড় করিয়ে দেয়। গাড়িটি খারাপ হওয়াতে সাদাত একটু বিরক্ত হয়। গল্প সাদাতকে গাড়িটা ঠিক করতে বলে, তাতে সাদাত আরও বিরক্ত হয়ে বলে সে মেকানিক নয়, তাই সে গাড়িটি সারাতে অসমর্থ। এদিক ওদিক ভাবতে ভাবতে একদিক থেকে একটি টোটো গাড়ি আসতে থাকে। সাদাত গাড়িটিকে থামিয়ে সাহায্য চায়। গাড়ির চালক তাকে সাহায্যের অঙ্গীকার করে এবং সে মেকানিক পাঠিয়ে দিচ্ছে সেটা জানায়। যতক্ষণ মেকানিক আসেনি, গল্প এবং সাদাত পাশে একটা জায়গায় বসে হোটেল থেকে বানিয়ে নিয়ে আসা রেডি করা চা ফ্ল্যাক্স থেকে বের করে সাদাতকে দেয়। এরপর চা খেতে খেতে সাদাত গল্পকে জিজ্ঞেস করে তার এখানে এইভাবে রোড ট্রিপে আসার কারণ কি। গল্প তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে সত্যিটা বলে। ফেসবুকে একটি ছেলের সাথে গল্পের পরিচয় হয় এবং বর্তমানে সে তার বয়ফ্রেন্ড। আগামী সোমবার তার জন্মদিন এবং তাকে সে সারপ্রাইজ করতে এসছে এই দেশে। সিটি লাইফ তার পছন্দ হয় না, তাই হৃদয়নগরে একটি রিসর্ট চালায় আর নিরিবিলিতে কবিতা লেখে, এবং কবিতার মাধ্যমে তারা একে অপরের কাছাকাছি আসেন এবং এই প্রথম তারা একে অপরকে দেখবে। এতে সাদাত গল্পকে কতটা বোকা মেয়ে সেটা বোঝানোর চেষ্টা করে। কথা বলতে বলতে মেকানিক চলে আসে। গাড়িটি ঠিক করে মেকানিক ড্রাইভিং সিটে বসে গাড়িটিকে ধাক্কা দিতে বলে।
সাদাত এবং গল্প ধাক্কা দিতে শুরু করলে মেকানিক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। প্রথমে সাদাত বুঝতে না পারলেও গল্প যখন তাকে বলে ওঠে ও কি গাড়িটি নিয়ে চলে গেল, তখন সাদাত বুঝতে পেরে দৌড়ে যায় গাড়িটির পিছনে ধাওয়া করতে। সাদাত গাড়িটিকে হাতছাড়া হয়ে যাওয়ার পরে ভীষণভাবে চাপে পড়ে যায়। ভাবতে থাকে তার বুঝি চাকরি আর থাকবে না। গল্প পুরো ব্যাপারটা মধ্যে একটা মজা এবং অ্যাডভেঞ্চার খুঁজে পাচ্ছিল। সাদাতকে সে আশ্বস্ত করে এবং সে বলে সে তার আঙ্কেলের সঙ্গে কথা বলবে যাতে তার চাকরি নিয়ে কোনো সমস্যা না হয়, কারণ এখানে সাদাতের কোনো দোষ ছিল না। সাদাত এরপরে পুলিশকে ফোন করে চুরি যাওয়ার বিষয়টি জানে। এরপর সাদাত এবং গল্প উপায় না দেখে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ চলতে চলতে গল্প সাদাতকে জানায় তাকে ওয়াশরুম যেতে হবে। সাদাত উপায় না দেখে গ্রামের একটা নোংরা টয়লেটে গল্পকে নিয়ে যায়। এই নিয়ে গল্প এবং সাদাতের মধ্যে হালকা ঝগড়া হয়ে যায়। গল্প সাদাতকে জেদের বসে বলে ওঠে যে সে একাই হৃদয়নগর চলে যাবে। তাতে সাদাত আরও একটু রেগে যায় এবং তারা দুজনেই আলাদা আলাদা যেতে শুরু করে। গল্প কিছুক্ষণ পরে বিপদ বুঝতে পেরে ফিরে আসে। ছুটতে ছুটতে একটা নদীর পাড়ে এসে দেখে সাদাত সেখানে নদীর জলে হাত মুখ ধুয়ে নিচ্ছে। সাদাতকে দূর থেকে ডাকলে সাদাত আরও বেশি রেগে যায় এবং তার দিকে যেতে অস্বীকার করে। গল্প এখানে তাড়াহুড়ো করে সাদাত দিকে আসতে থাকে এবং কাদায় পড়ে যায়। গল্পকে কাদায় পড়ে যেতে দেখে সাদাত তার হাসি থামাতে পারে না। এরপরে সাদাত বুঝতে পেরে গল্পকে নিয়ে আসে গ্রামের একটি বাড়িতে। সেখানে এক দম্পতির কাছে সাহায্য চায়। সেই দম্পতি সাহায্য করতে সম্মতি জানায়। গল্পকে ঘরে নিয়ে যায় তারা এবং সাদাত বাইরে অপেক্ষা করতে থাকে। সাদাত এবং গল্পকে নতুন বিবাহিত দম্পতি বলে তারা ভেবে নেয়। এক প্রকার জোর করে দুপুরে খাবার আমন্ত্রণ করে দেয়। সাদাত তাদের এত অনুরোধ না করতে পারেনি। শাড়ি পরে যখন গল্প সাদাতের সামনে এসে দাঁড়ালো, সাদাত গল্পকে একভাবে দেখতে থাকে। মনের মধ্যে এই প্রথম ভালোবাসার জোর আসতে থাকে। সাদাত গল্পের একটা ছবি তুলে গল্পকে দেখায় যে সে কতটা সুন্দর দেখাচ্ছে। এতে গল্প কিছুটা লজ্জা পায়। শেষে যাওয়ার আগে সাদাত এবং গল্প সেই দম্পতির ভুল ভাঙিয়ে দেয় এবং বলে তারা দুজনেই দুজনের শুধুমাত্র ট্যুরমেট, একসাথে চলার সঙ্গী। এরপর সাদাত এবং গল্প একটি ট্র্যাক্টরে চড়ে চলে আসে ফুলতলি বলে একটি গ্রামে। ফুলতলিতে এসে ফুলতলির সাইনবোর্ডটি দেখে সাদাতের কিছু অতীতের কথা মনে পড়ে যায়। তার এক্স গার্লফ্রেন্ডের তাকে ছেড়ে যাওয়ার আগে বলেছিল তার হবু হাজব্যান্ড ফুলতলিতে এলজিআরটিতে কাজ করে এবং সাদাত যেন তার এখানে আসে এবং অবশ্যই দেখে যায় সে কতটা সুখে আছে। এই কথাগুলো ভাবতে ভাবতে সাদাত কিরকম অন্যমনস্ক হয়ে ওঠে। গল্প তাকে হঠাৎ করে ডেকে উঠলে সাদাতের হুঁশ ফেরে। এরপর সাদাত সামনে বসে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে হৃদয়নগরের বাস কোথা থেকে পাবো। উত্তরে লোকটি জানায় সাদাত একদম সঠিক সময় সঠিক জায়গায় চলে এসেছে আর কিছুক্ষণ পরেই হৃদয়নগরের বাস আসবে। সাদাত দুটি টিকিট কিনে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। এর মধ্যে সাদাত গল্পকে চা খাওয়ার কথা জিজ্ঞেস করে। গল্প তাতে রাজি হয়। এরপরে সাদাত চা আনতে গেলে গল্প পাশের ধান খেতে গিয়ে ঘুরতে থাকে। সাদাত চা নিয়ে এসে গল্পকে দেখতে না পেয়ে দুশ্চিন্তা করে এদিক ওদিক খুঁজতে থাকে। ধান খেতের মাঝখান থেকে গল্প হাত দেখায় এবং ইশারা করে। সাদাত সেই হাত দেখে মনে শান্তি পায়। হাতে চা নিয়ে সাদাত এবং গল্প কথা বলতে থাকে। তারা কথা বলতে বলতে বাসটিও চলে আসে, কিন্তু চা খেতে গিয়ে তারা দেরি করে ফেলে এবং বাসটি যেতে থাকে। সাদাত এবং গল্প দৌড়ে গিয়েও বাসটি ধরতে পারে না। উপায় না দেখে সাদাত বুকিং এজেন্টকে ফোন করে বাসটিকে থামাতে বলে, কিন্তু বাসটি যে থামবে না সেটা কিন্তু বুকিং এজেন্ট জানিয়ে দেয়। সাদাত তখন বুকিং এজেন্টকে জিজ্ঞেস করে এর পরের বাস কখন আছে। উত্তরে বুকিং এজেন্ট বলে এরপরে এখন আর বাস নেই, এর পরের বাস কালকে রয়েছে, রাত্রে কিন্তু কোনো বাস চলে না। তো সুতরাং সাদাত কিন্তু এখানে ভালোই বিপদে পড়ে যায় এবং কিছুটা বিরক্ত হয়ে এদিক ওদিক চিন্তা করতে থাকে। গল্প কিন্তু এখানে তখন অ্যাডভেঞ্চার খুঁজে পাচ্ছিল। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে। সাদাত দুশ্চিন্তা করতে থাকে। গল্প কিন্তু তখন অ্যাডভেঞ্চারের মুডে। সাদাত বলে এই জায়গাটা তার অচেনা এবং এত রাতে একটা মেয়েকে নিয়ে এভাবে রাত কাটানো সুরক্ষিত নয়। তখন গল্প ব্যাপারটা একটু বুঝতে পারে। অনেক ভাবতে ভাবতে সাদাত গল্পকে বলে একটা উপায় আছে, কিন্তু সেটা করতে সাদাতের মন চাইছে না। এই ফুলতলিতে তার এক্স গার্লফ্রেন্ডের বাড়ি, চাইলে সেখানে রাতটুকু আশ্রয় নেওয়া যায়, কিন্তু তার মনে কিছু দ্বিধা কাজ করছে। গল্প জানতে চায় কিসের এত সংশয়। সাদাত বলে ওঠে তার এক্স গার্লফ্রেন্ড তাকে দেখাতে চেয়েছিল সাদাতকে ছেড়ে সে একটি অন্য ছেলেকে বিয়ে করেছে এবং সেখানে সে কত সুখী আছে। সেই জন্য সাদাতও চেয়েছিল যে সে নিজে বিয়ে করে নতুন বউ নিয়ে ফুলতলিতে আসবে এবং সেও তার এক্স গার্লফ্রেন্ডকে দেখিয়ে দেখিয়ে তাকে ভালোবাসবে। কিন্তু এরকম কন্ডিশনে
গল্পকে নিয়ে সেখানে গেলে সাদাত সেখানে লুজার হয়ে যাবে। গল্প অনেক ভেবে বলে তারা সেখানে হাজব্যান্ড ওয়াইফ সেজে যাবে, তাতে সাদাতের কথাও থেকে যাবে আর তাকে লুজারও হতে হবে না। সাদাত কিছুটা ভেবে তারপর এক্স গার্লফ্রেন্ডকে কল করে। নাদিয়া সাদাতের এক্স গার্লফ্রেন্ড। নাদিয়া সাদাতের কল পেয়ে প্রথমে একটু বিস্মিত হয়, ফোনটা রিসিভ করে। সাদাত নাদিয়াকে জানায় সে তার ওয়াইফকে নিয়ে ফুলতলিতে এসেছে। তার ওয়াইফ নাদিয়ার থেকে অনেক সুন্দর এবং সাদাত তাকে অনেক ভালোবাসে, সেটা দেখাতেই সে এখানে এসেছে। এটা বলে নাদিয়াকে সাদাত একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। নাদিয়া সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। সাদাত লোকেশন টেক্সট করে দেয়, নাদিয়া সেখানে গাড়ি পাঠিয়ে দেয়। এদিকে নাদিয়ার বাড়িতে নাদিয়া ওয়েট করছে সাদাতের জন্য। তার হাজব্যান্ড এটি সাদামাটা ড্রেস পরে আসলে নাদিয়া তাকে বলে একটু ভালো কিছু পরে আসতে। তার বন্ধুদের সামনে একটা ইমেজ রয়েছে তার, সেটা যেন কখনোই নষ্ট না হয়। নাদিয়ার হাজব্যান্ড তাকে সম্মতি জানায় এবং একটি ভালো পাঞ্জাবি পরে চলে আসে। এদিকে সাদাত কিছুক্ষণের মধ্যে গল্পকে নিয়ে চলে আসে নাদিয়ার বাড়িতে। অনেকদিন পর সাদাত এবং নাদিয়া একে অপরকে দেখে। কিছুটা অবাক দৃষ্টিতে তারা দেখতে থাকে একে অপরের দিকে। এরপর সাদাত গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অপরদিকে নাদিয়াও কিন্তু তার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সাদাতকে। এরপরে পরিচয় পর্ব শেষ হলে তাদের দেখা হয় খাবার টেবিলে। খাবার টেবিলে বসে সাদাত জিজ্ঞেস করে এত আয়োজনের কারণ কি। নাদিয়া বলে জীবনে তো তোরা একবারই আসবি, আর কখনো দেখা হবে কি না, তাই এই অ্যারেঞ্জমেন্ট। খাবারের অ্যারেঞ্জমেন্টের মধ্যে ইলিশ মাছ দেখে গল্প বলে ওঠে সে কাঁটা বেছে খেতে পারে না। সাদাত এই সুযোগটাই খুঁজছিল। সাদাত সুযোগ বলে ওঠে কাঁটা বেছে সাদাতই তাকে খাইয়ে দেবে। এরপরে সাদাত নিজে মাছ বেছে গল্পকে নিজের হাতে খাইয়ে দেয়। সেই মাছ খাইয়ে দেখা দেখে নাদিয়ার মনে হিংসা হয়। এখানে সাদাত নাদিয়াকে যেটা দেখাতে চেয়েছিল তাতে সে সফল হয়। এদিকে সাদাত যখন গল্পকে নিজে হাতে খাইয়ে দিচ্ছিল, গল্প সাদাতকে এক মনে দেখতে থাকে। সাদাতও গল্পের এই দৃষ্টিকে এড়াতে পারে না, একইভাবে সেও কিন্তু গল্পকে দেখতে থাকে। খাওয়া শেষ হলে বাইরে থাকা চেয়ারে বসে গল্প এবং নাদিয়া কথা বলতে থাকে। নাদিয়া সাদাতের ব্যাপারে নানা রকম কথা জিজ্ঞেস করতে থাকে। গল্প এখানে বানিয়ে বানিয়ে বেশ কিছু কথা বলে সাদাতের ব্যাপারে, যে সে কতটা লাকি সাদাতকে পেয়ে নিজের হাজব্যান্ড হিসাবে, এবং সাদাতের মতো হাজব্যান্ড সে কোথাও পাবে না। এইসব শুনে নাদিয়ার মনে যথেষ্ট হিংসা হয় এবং মন খারাপ হয়ে যায়। পরে সাদাত সেখানে চলে আসে। সাদাত গল্পকে নিয়ে বিশ্রাম করতে চলে যায়। বিছানা কিন্তু একই ঘরে এবং একটাই। সাদাত এবং গল্প যেহেতু বিবাহিত নয়, তাই সাদাত বালির সাথে দাঁড়িয়ে ভাবতে থাকে কীভাবে রাতটুকু কাটাবে। গল্প তাকে আশ্বস্ত করে, বলে তারা বিপরীত দিকে মাথা দিয়ে ঘুমাবে। সাদাত তাদের রাজি হয়ে যায়। সাদাত শুয়ে শুয়ে গল্পের কথা ভাবতে থাকে, এদিকে গল্প সাদাতের কথা ভাবতে থাকে। হঠাৎ গল্প বলে ওঠে সে কি ঘুমিয়ে পড়েছে। সাদাত উত্তরে বলে না। গল্প বলে ওঠে এত ইলিশ মাছ খেয়েছে সে, কিন্তু আজকের মতো স্বাদ কোনোদিন সে পায়নি। সাদাতের হাতে ম্যাজিক আছে। উত্তরে সাদাত বলে রান্নাটা কিন্তু সাদাত করেনি, এখানে দুজন দুজনকে যে ভালোবাসতে শুরু করে দিয়েছে এটা তারা নিজেরাই বুঝতে পারছিল। তারা একে অপরকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় একটা তেলাপোকা গল্পের হাতে উঠে আসলে গল্প ভয় পেয়ে চিৎকার করে উঠে বসে। সাদাত গল্পর চিৎকার শুনে জেগে যায়। গল্পকে জিজ্ঞেস করে কি হয়েছে। গল্প তাকে বলে হাতে তেলাপোকা উঠেছিল। সাদাত তেলাপোকাটাকে মারতে গেলে গল্প তাকে বাধা দেয়। গল্প সাদাতকে বলে এভাবে সে শুতে পারবে না। এবার সাদাত যেদিকে শুয়েছে ঠিক সেই দিকে মাথা রেখে সেও ঘুমোবে। এভাবে রাতটুকু কেটে যায়। সকালে সাদাতের ঘুম ভাঙলে সে দেখে গল্প তার হাতটা তার হাতের উপর রেখেই ঘুমিয়ে আছে। প্রথমে সাদাত একটু অবাক হয়, তারপর খুব সন্তর্পণে গল্পের হাতটাকে সরিয়ে বিছানায় রেখে দেয় এবং গন্তব্যস্থানে যাওয়ার জন্য রেডি হতে চলে যায়। এরপরে গল্প এবং সাদাত হৃদয়নগর যাওয়ার জন্য রেডি হতে থাকে। নাদিয়া তাকে গেট পর্যন্ত ছাড়তে আসে তাদেরকে শেষবার বিদায় জানানোর জন্য। নাদিয়া বেশ খুশি খুশি ছিল। এটা দেখে সাদাত নাদিয়াকে জিজ্ঞেস করে তার এত খুশি থাকার কারণ কি। উত্তরে নাদিয়া জানায় সে তাকে পরে জানাবে তারই খুশির আসল কারণটা কি। এরপরে গল্প এবং সাদাত বাসে চড়ে হৃদয়নগরের দিকে যেতে থাকে। নাদিয়া সাদাতকে SMS করে বলে সে জেনে গেছে সাদাত এবং গল্প বিবাহিত নয়। একটা তেলাপোকার কারণে এই অপ্রিয় সত্যটা সে জানতে পেরে গিয়েছে। গল্প যখন তেলাপোকা দেখে চিৎকার করে উঠেছিল তখন নাদিয়াও ছুটে এসেছিল তাদেরকে দেখতে। ঠিক সেই সময় দরজার পাশে দাঁড়িয়ে নাদিয়া কিন্তু সব শুনে ফেলেছিল। এরপরে নাদিয়া বলে গল্প মেয়েটা অনেক সুইট, সাদাত যেন গল্পকেই বিয়ে করে। সাদাত গল্পকে বিয়ে করলে খুব ভালো থাকবে এবং সেও খুশি হবে। এরপরে নাদিয়ার লেখা SMS-টা দেখতে পেলে গল্প একটু লজ্জা পায় এবং বিব্রত হয়ে একটু চুপচাপ হয়ে যায়। সাদাতও একই রকম লজ্জায় পড়ে চুপচাপ হয়ে যায়। এরপরে বাসটি চলতে থাকে। কিছুক্ষণ পরে বাসটি এসে থামে মায়াতলি বলে একটি স্টপেজে।
বাসের কন্ডাক্টর সকল যাত্রীকে মায়াতলিতেই নামিয়ে দেয়। বাস থেকে সাদাত এবং গল্প নেমে গিয়ে জিজ্ঞেস করে এই বাসটি হৃদয়নগর কেন যাবে না। উত্তরে বাস কন্ডাক্টর জানায় আগের দিন বৃষ্টির জন্য রাস্তা খারাপ হওয়াতে বাস সেখানে যেতে পারবে না। আজকে মায়াতলিতে থেকে কালকে নদীপথে হৃদয়নগর যাওয়ার উপায়ও বলে দেয়। এক প্রকার উপায় না দেখে সাদাত এবং গল্প মায়াতলির একটা রিসর্টে ওঠে। খাবার টেবিলে বসে সাদাত এবং গল্প দুজনেই চুপচাপ হয়ে যায়। এতটা পথ সে গল্পের সঙ্গে কাটিয়েছে। সাদাতের মনে ঝড় উঠেছে প্রচণ্ডভাবে, সেটা সে বুঝতে পারছে, কিন্তু বলার মতো সাহস জুগে উঠতে পারছে না। এদিকে গল্পের মনে একই অবস্থা, কিন্তু সেই পরিস্থিতিতে সাদাতকে তার মনের কথা বলার মতো উপায় নেই। একে অপরকে একইভাবে তারা দেখতে থাকে। এই মুহূর্তে হোটেলের স্টাফ চলে আসে, সাদাতকে একটা ফানুস দেয় আর বলে আজকে ফুল মুন, আর এই ফুল মুনের দিনে তারা তাদের হোটেলের সমস্ত যাত্রীদেরকে একইভাবে ফানুস দিয়ে থাকে। রাতে সাদাত আর গল্প সেই ফানুসটাকে আকাশে উড়িয়ে দিয়ে দিনটাকে সেলিব্রেট করে। পরের দিন সকালে সাদাত এবং গল্প নৌকায় চেপে হৃদয়নগরের দিকে যেতে থাকে। নৌকায় যেতে যেতে গল্প সাদাতকে বলে এই যে ট্রিপটা তার অনেক দিন মনে থাকবে। উত্তরে সাদাত বলে এই ট্রিপটা তার সারা জীবন মনে থাকবে। দুজনের মধ্যে আজ যেন আবেগের কলসি ভরে উঠেছে। গন্তব্যপথ যত এগিয়ে আসছে চলার গতি তত মন্থর হয়ে উঠছে। একসময় তারা হাঁটতে হাঁটতে কবি রিসোর্টের সামনে এসে দাঁড়ায়। সাদাত তাকে আগামী দিনের শুভেচ্ছা দিয়ে শেষ বিদায় জানায়। ঠিক একইভাবে গল্প সাদাতকে এঙ্গেজমেন্টের শুভেচ্ছা জানায়। তারা দুজনেই দুজনকে ছেড়ে আসতে থাকে। দুজনেরই চোখে জল ভাসছে, মনে আবেগের ঝড়। একে অপরকে বলার মতো অনেক কথা জমে আছে মনের মধ্যে। এত কষ্ট চেপে রাখতে না পেরে সাদাত ঘুরে গল্পকে ডাক দেয়। গল্প যেন এই ডাকটির জন্য অপেক্ষা করছিল। গল্প তৎক্ষণাৎ ফিরে সাদাতের দিকে আসতে থাকে। সাদাতও গল্পের দিকে এগিয়ে যায়, মনের কথাটা একে অপরকে বলবে। এমন সময় কবি এসে হাজির হয় তাদের সামনে। এক বুক ভাঙা হৃদয় আর চোখের জল নিয়ে সাদাত ফিরে আসতে থাকে। কবিও গল্পকে নিয়ে ভেতরে চলে যায়। একদম শেষ মুহূর্তে এসে সাদাত গল্পকে তার মনের সব কথা বলে বলে ঠিক করেছিল, কিন্তু সে বলতে পারল না। মনে দুঃখ এবং কষ্ট নিয়ে সে চলে আসে। মোবাইলে তোলা গল্পের ছবিগুলো দেখতে দেখতে সে তার নিজের হোটেলে ফিরে আসে। সাদাত চলে গেলে গল্প তাকে চোখে হারাতে শুরু করে। সে ভীষণভাবে সাদাতকে মিস করতে থাকে। ওদিকে সাদাত হোটেলে গিয়েও কাজে মন বসাতে পারে না। একাকিত্ব তাকে ঘিরে ফেলেছে। গল্পের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলোকে নিয়ে সে একা একা দিন কাটাতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। আমরা চলে এসেছি গল্পের একদম ক্লাইম্যাক্স মুহূর্তে, যখন কবি গল্পকে ফিরে যেতে বলে। কবি যখন বলে কবিতা লেখাই তার জীবনের একমাত্র শখ এবং গল্প তার জীবনে একমাত্র নারী নয়। অনেকে আসে, দেখা করে, ভালোবাসে, ফিরে যায়। এই নারীরাই কবিতা লেখার অনুপ্রেরণা। কবিতা যেরকম সবার সেরকম সেও সবার, সে একার কারণ নয়। চোখের জল মুছে দেওয়ার জন্য একটি কাগজ এগিয়ে দেয় গল্পের দিকে। এই সত্যিটা জেনেও গল্প কিন্তু একদমই দুঃখী হয় না, কারণ গল্প অলরেডি সাদাতকে ভালোবেসে ফেলেছে। এই এতগুলো মুহূর্ত একটা অজানা বাঁধন তাকে আটকে রেখেছিল কবির কাছে। এটা জানার পর সেই বাঁধনগুলো কিন্তু ভেঙে যায়। তাই গল্প কবিকে ধন্যবাদ জানিয়ে সাদাতের দিকে ফিরে যেতে লাগলো। 1% চান্স নিয়েও গল্প দ্রুত ফিরতে লাগলো সাদাতের হোটেলের দিকে। হোটেলে পৌঁছে গল্প ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করলো সাদাত কোথায়। এখানে এসে গল্প জানতে পারলো আজকে তার এঙ্গেজমেন্ট থাকা সত্ত্বেও সে কিন্তু বাড়ি যায়নি। সাদাত হোটেলেই আছে। গল্প ছুটতে ছুটতে চলে আসে সমুদ্র সৈকতে, কারণ সাদাত কিন্তু সমুদ্র সৈকতেই বসেছিল। সাদাত যেখানে জলের মধ্যে বসে কি একটা ভাবতে ভাবতে হাতে থাকা আংটিটাকে যখন ছুঁড়ে ফেলতে যাবে, ঠিক এমনই সময় গল্প সাদাতকে পিছন দিক থেকে ডেকে ওঠে। সাদাত ঘুরে দেখে গল্প দাঁড়িয়ে আছে। গল্প সাদাতকে জিজ্ঞেস করে আজকে তার এঙ্গেজমেন্ট, সে এখানে কি করছে। উত্তরে সাদাত বলে তার এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে। যে ছেলে তার অফিসের কাজের কারণে দিন পিছিয়ে দেয়, তার হাতে সে মেয়ে দেবে না। তার ধারণা সাদাত তার অফিসের কারণে তার মেয়েকে সময় দিতে পারবে না, এই জন্য সে বাতিল। এরপরে সাদাত আংটিটা হাতে নিয়ে বলে অনেক ইমোশন নিয়ে সে এই আংটিটা কিনেছিল, কিন্তু পরানোর মতো সে আঙুল পেল না। গল্প হাঁটতে হাঁটতে সাদাতের পাশে জলের মধ্যে বসে পড়ে এবং বলে দেখো তো এই আঙুলে আংটিটা পরানো যায় কিনা। প্রথমে সাদাত একটু অবাক হয়ে জিজ্ঞেস করে কবির কথা। উত্তরে গল্প বলে ওটা প্রেম ছিল না, ওটা মোহ ছিল। সাদাত চলে আসার পর সে বুঝতে পেরেছে যে সে সাদাতকেই ভালোবাসে। চলে আসলো গল্পের সেই সেরা মুহূর্ত। এরপর সাদাত রোমান্টিকভাবে বসে গল্পের আঙুলে আংটিটি পরিয়ে দেয়। সাদাত গল্পকে কাছে টেনে নেয়। গল্প এবং সাদাতের ভালোবাসা এখানে পূর্ণতা পায়। ঠিক সেই মুহূর্তে সাদাতের ফোনটা বেজে ওঠে। তাকে তার বস ফোন করেছিল।
এবং এই প্রথমবার বস তাকে একটি সুখবর দেয় যে তাদের চেয়ারম্যান সাহেবের গাড়িটি খুঁজে পাওয়া গেছে এবং গ্যাং সমেত সবকটি চোরই ধরা পড়েছে। সাদাত শুনে খুশি হয়। ফোনটা রেখে সাদাত গল্পকে জিজ্ঞেস করে, আরেকবার হয়ে যাবে নাকি আরেকটি জার্নি? গল্প তাতে সম্মতি দেয়। আর এখানেই শেষ হয় আজকের এই নাটকটি পথে হলো দেরি। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি অবশ্যই জানাবেন। কমেন্টস এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।